নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান। সমস্যার সমাধান যে অনুষ্ঠান, সেটি কিন্তু আপনাদের ভীষণ মনের কাছের একটি অনুষ্ঠান, যার অপেক্ষায় আপনারা বসে থাকেন। দেখুন, আমরা কিন্তু অনেক সময় বাইরে ঘুরতে যাই, মানে আমরা বাইরে বেড়াতে যাই। ঠিক সেই সময় যদি একটু খেয়াল করেন, এমন অনেক হোটেলের কথা শুনি যেখানে গেলে পরে একটা গা ছমছমে ব্যাপার থাকে। মানে একটা নির্জন সমুদ্র সৈকতে একটা হোটেল, এবং সেখানে রাত্রিবেলায় আপনি হয়তো একা রয়েছেন, আপনি কর্মের সূত্রে গিয়েছেন সেখানে, বা আপনি নিছক একাই, এখন তো সোলো ট্রিপ ভীষণ হয়ে থাকে, আপনি একা গেছেন, কিন্তু যেই হোটেলটিতে রয়েছেন সেখানে একটা গা ছমছমে ভাব, এবং রাত্রিবেলায় হয়তো আপনি দেখছেন যে জলের কলটিকে আপনি বন্ধ করেছেন, সেখান থেকে টুপ 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 করে জল পড়ছে, বা হোটেলের যে আলোটিকে আপনি নিভিয়েছেন, নেভাবার পরেও সেটা হয়তো আবার একটু জ্বলে উঠছে। তখন কেমন একটা গা শিউরে ওঠে না, একটা কেমন রহস্য আপনার মধ্যে চাড়া দেয় না। এবং সবচেয়ে বড় কথা, একা থাকলে পরে আমার যেটা হয় যে আমার ভীষণ ভয় করে, মানে একা শুলে পরেও আমার কিন্তু রাত্রিবেলায় একটা কেমন ভয় ভয় ভাব হয়। আবার এটাও দেখা যায় অনেকের বাড়িতে রাত্রিবেলায় ছাদের মধ্যে একটা কেমন ধূপধাপ ধূপধাপ আওয়াজ হচ্ছে। এই পুরোটাই কিন্তু রহস্যে ঘেরা, এবং এটাকে অবশ্য বলা হয় ভৌতিক ব্যাপার। এবং এই যে ভৌতিক ব্যাপার, এটা শুধুমাত্র যে আমাদের দেশে বিশ্বাস করা হয় বা হয়ে থাকে সেটা নয়, সারা পৃথিবীর লোক কিন্তু এই ভৌতিক ব্যাপারের ওপরে বিশ্বাস করে। আমেরিকার মতো উন্নত দেশেও কিন্তু এই ভৌতিক ব্যাপার নিয়ে অনেক চিন্তাভাবনা করে থাকে। তাহলে কি কারণে এটা হয়, সেটাই কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা জানব সেই মানুষটির কাছ থেকে, যার নাম আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যার সৃষ্টি আজকে সারা পৃথিবীর মানুষকে একেবারে বলবো যে অবাক করে দিয়েছে। কারণ 51 কালীবাড়ি মন্দিরের মতো একটি মন্দির তিনি তৈরি করেছেন, এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম, তারপরে তার অনেক অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জন্য ভীষণ সেবামূলক একটি জায়গা। এবং সমস্ত মানুষের পাশে তিনি আজকে প্রথম দিন থেকে রয়েছেন, এবং বলবো যে আজকের দিনেও রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী আজকের অনুষ্ঠানে কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত। তাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমরা কিছু না কিছুভাবে ভয় পাই, ভয় থাকি, ভয় পেয়ে যাই। তো আজকে অনেক সময় আমরা যেটা ভয়টা পাই সেটা হলো, হয়তো আমরা ঘুমিয়ে আছি, হট করে লাফিয়ে উঠলাম। হয়তো আমি ঘুমিয়ে আছি, মনে হচ্ছে আমার সামনে যেটা ছায়া চলে গেল। হয়তো ঘুমিয়ে আছি, হট করে দেখা গেল কলটা কে জানি ছেড়ে দিল, কিন্তু গিয়ে দেখলাম যে না, মনের একটা ভাব। কিন্তু সব মনের ভাবই কি এক? কখনো একটা আওয়াজ শুনলাম, ওই আওয়াজটাও কি মনের ভাব? কখনো কেউ একজন ডাকলো, অনেক সময় আমারও নিজেরও এরকম হয়েছিল ছোটবেলাতে। তবে যখন বুঝতে শিখলাম, যখন আমি তন্ত্রের একটা শীর্ষে পৌঁছে গেলাম, বা যখন আমি এইসব অশরীরী আত্মা নিয়ে শুরু করলাম খোঁজ, তখন এই ব্যাপারগুলি বুঝতে পারলাম যে আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় কিছু না কিছু ভাবে আমরা কিছু না কিছু দেখে থাকি, এবং ওটা আমার মনের ভুল বলে চালিয়ে দিই। আমরা অনেক সময় দেখি একটা আওয়াজ আমাকে ডাকছে, অনেকটা চেনা স্বর, হয়তো আমার মা আমাকে ডাকছে, কিন্তু আবার হঠাৎ করে আমি ওখানে গিয়ে দেখি যে না, কোনো মা নেই। বা আচ্ছা, এখানে কিন্তু আমি আপনাকে একটু থামিয়ে একটু প্রশ্নে যাব যে আমাদের এই যে ব্যাপারগুলো যারা অনুভব করে, সেটা কি যাদের মনটা একটু দুর্বল প্রকৃতি তাদের জন্য হয়? এটা কি গ্রহ কবলিত কোনো সমস্যা? কারণ এই যে অশরীরী আত্মা নিয়ে আপনাদের তো বংশ পরম্পরায় কাজ হচ্ছে, এবং আপনি একটি অনুষ্ঠানে বলছিলেন যে আপনার যারা জাস্ট আগের জেনারেশন, সেখানে সবাই কিন্তু এই তন্ত্র সাধনার মধ্যে যুক্ত ছিলেন। দেখো, আমি তোমাকে বলি, আমার বাবারা 6 ভাই। আমার দাদু বিখ্যাত তান্ত্রিক ছিলেন, এবং তার সমস্ত ছেলেকে এই বিদ্যায় সে নিযুক্ত করে। এবং আমার বাবা ছিল সবার থেকে
বড় বড় বলবো না, মানে যে বড় ছিল তার আগে। এবার সবাই যেহেতু খুব মানে শিক্ষিত পার্সন, এবং কোথাও আমার বাবা ছিল শিক্ষার দিক থেকে একটু একটু কোথাও একটু কমজোরি ছিল। এবার তাদের থেকে শিক্ষা কমজোরি, মানে এমনি যে কমজোরি তা না, মানে তাদের থেকে। এবার সেই জায়গা থেকে আমার বাবার তন্ত্রের প্রতি অনেক অনেক মানে আগ্রহ ছিল, কিন্তু যেহেতু কোথাও একটু পড়াশোনার দিক থেকে মানে অতটা করতে পারেনি, তো কিছু কিছু জিনিস আমার বাবাকে না দিয়ে ওই ভাইগুলিকে আমার দাদু ভাগ করে দেয়। এবং আমার বাবা যতটা শিখেছে দেখে এবং প্র্যাকটিক্যালি, থিওরিটা অনেকটা কম। তো মানে ইন দ্য মেন দেখা গেল যে আমার বাবা সব থেকে বেস্ট শিখেছে। আচ্ছা, ঠিক, বেস্ট। আমি তোমাকে কেন বলছি, মানে হ্যাঁ এটা আমি বুঝেছি, মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জায়গায় তখন এটা প্রমাণিত, যেহেতু আগ্রহ ছিল। এবার নিছকই যে যারা আমার যা মানে আর যারা কাকা জ্যাঠারা ছিল, তারা কিন্তু থিওরি প্র্যাকটিক্যাল সব শিখেও সেই শীর্ষে পৌঁছতে পারেনি। কোনো কারণে ভুল করে হোক বা কোনো কারণে, আমি এইগুলি অনেক বড় আলোচনা, আমার ওই 5-6 জনের মধ্যে আমার বাবা ছাড়া সবাই কিন্তু মারা গেছে, এখন কেউ নেই। আচ্ছা, কেউ নেই, আমার জ্যাঠা নেই, আমার কাকা নেই। মানে এই তন্ত্রটা বিদ্যাটা কিন্তু খুব সাংঘাতিক। এখানে তুমি অশরীরী আত্মা নিয়েও কাজ হয়, এবং এখানে তন্ত্রের অনেক দিক রয়েছে। তো এই দিকগুলি এক একটার মধ্যে মানে কি বলবো, এক একটার মানে অনেক শাখা রয়েছে একদম। আচ্ছা, আরেকটা ব্যাপার, মানে আমরা তো জানি আমাদের আত্মার মৃত্যু নেই, আত্মা হচ্ছে অবিনশ্বর, এবং আমাদের এই দেহটা নশ্বর, দেহ একদিন মানে পঞ্চভূতে তৈরি, এই দেহ একদিন বিলীন হয়ে যায়, আমাদের দাহ করে দেওয়া হয়। এবং এই যে আত্মা যেটা, সেটা অনেকে বলে ভালো, শুভ এবং অশুভ, মানে দু রকমের থাকে। তো সেইগুলোকে দিয়ে কি তন্ত্রে কোনো কাজ করা হয়? ইয়েস, হয় না মানে। আচ্ছা, এগুলি বলতে গেলে মানে বিতর্কর সৃষ্টি, তর্কের সৃষ্টি, মানে যার যৌক্তিক প্রামাণ্য, যেহেতু আমি কেমন, আমার চরিত্র কেমন, আমার ক্যারেক্টার কেমন, আমার এই সময় কি ছিল, এই অনুযায়ী দেখা গেল আমি আমি একটা ক্ষোভে মারা গেলাম, ক্ষোভে আমি না পাওয়ার জন্য দেখা গেল আমি একজনকে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি, জীবনের থেকে বেশি ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাতে আমি ভালোবাসতে গিয়ে আমি সেই মেয়েটার কাছ থেকে আমি এত বড় আঘাত পাই, মানে এত বড় আঘাত পাই যে আমি সেই আঘাতে আমি শেষ হয়ে যাই, আমি আমাকে সুইসাইড করে ফেলি, মানে আমি আমাকে মেরে ফেলি। এই যে মেরে ফেলার জন্য আমি যদি তখন যদি মারা যাই ওই সুইসাইড করে, তাহলে আমার কাছে এটা পাওয়ার ক্ষোভ, তাহলে আমি কিন্তু একটা অতৃপ্ত আত্মা, মানে কি তখন আমার কিন্তু ওই যে আমি খারাপ হয়ে গেলাম, আমি কিন্তু বাজে হয়ে গেলাম। তো এই যে বাজে ভাবটা, তখন আমি কিন্তু মানে আমার হিতাহিত জ্ঞান থাকবে না, তখন ওই যে খারাপটা নিয়েই কিন্তু আমার আত্মা, এবং তখন কিন্তু মানুষের ক্ষতি করা, মানুষকে ভয় দেখানো, মানে মানুষকে এই করা, এই জিনিসগুলি কিন্তু থাকে। মানে এই যে অতৃপ্ত, মানে যে অপঘাতে বা আত্মহত্যা করে হঠাৎ মৃত্যু, যেগুলো বা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেল, তো সেই সমস্ত ক্ষেত্রে যে আত্মাটা আমাদের সেটা পৃথিবীতেই থেকে যায়, মানে এই পৃথিবীর সৌন্দর্য বা এই পৃথিবীকে তারা হয়তো আরো উপভোগ করতে চায়, সেই জন্য আত্মাটা পৃথিবীতে থেকে যায়। এবং এইটা ম্যাক্সিমাম রিয়েলাইজ করে, ভালো করে কথাটা বুঝবে। কিন্তু তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কারো বাড়িতে যদি এরকম ভাবে কারো মৃত্যু হয়, মানে কেউ হয়তো সুইসাইড করেছে বা কেউ অপঘাতে মারা গেছেন, কারো হয়তো অ্যাক্সিডেন্টাল কেস হয়েছে, সেক্ষেত্রে তারা কিভাবে সংস্কার করবে, মানে তাদের বাড়িতে তাদের তো একটা এটা আশঙ্কা থাকবে। একদম, দেখো আর বেশিরভাগ ক্ষেত্রে এই মানে এফেক্ট করে ফ্যামিলিদের, মানে এই ধরো আমার ফ্যামিলি থেকে যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, বা আমার ফ্যামিলি থেকে যদি কেউ সুইসাইড করে, বা আমার বাড়িতে যদি কেউ সুইসাইড করে, তাহলে আমার ওই বাড়ি, দেখো আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে সব কথা, একটা অন্য, যদি আমার বাড়িতে যদি কেউ সুইসাইড করে, তাহলে ওই যে সুইসাইড যখন করলো, তখন ওই বাড়িটা কিন্তু দোষ হয়ে গেল। এবার ওই দোষ মানে এই এফেক্টটা পড়বে এই বাড়ির ফ্যামিলির উপরে বেশি।
এই বাড়ির বাইরে মানে আমার ধরো আমি অনেক টাকা দিয়ে আমি বাড়িটা করলাম, আমি কষ্ট করে খেতে না পেয়ে জমিয়ে 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 আমি একটা কষ্ট করে বাড়ি কিনলাম বা বাড়ি করলাম, আমি ওই বাড়ির এক একটা ইট গেঁথে গেঁথে আমি বাড়িটা করলাম। এবার ওই বাড়ির ধরো কোনো দেনার দায় বা কোনো আমি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বা আমার কোনো খারাপ লাগলো বা কোনো কিছুর জন্য আমি মারা গেলাম, আমি সুইসাইড করলাম, আমি আমার জীবন শেষ করে দিলাম, তাহলে কি আমি যে ত্যাগ করলাম, আমার যে টান, ওখান থেকে কিন্তু আমি আর নড়বো না, আমি আর কোথাও যাব না। যে এটা নেগেটিভ সোর্স, মানে তখন একটা নেগেটিভ সোর্স হয়ে যায়। যে পজিটিভ ভাইব্রেশন ছিল আমার, যে করার যেটা পজিটিভ ছিল, সেই পজিটিভের জোরটাই আমার নেগেটিভ হয়ে গেল। এবং ওই তখন আমরা কি করি, তখন ধরো আমি যখন মারা গেলাম তখন আমরা ভয় দেখাই, ভয় মানে আমাদের তো বলে, বড়রা বলে যে কেউ মারা গেলে পর সে আর আপন থাকে না, মানে তার যে সাথে আমাদের যে সম্পর্ক, আমাদের সাথে যে তার ভয় আমাদের নিজেদের হয়েছে, মানে আমাদের নিজেদের। আমার এক আত্মীয়া ছিল, এক আত্মীয় এখনো আছেন, উনি বেঁচে আছেন, বয়স হয়ে গেছে। তো তার বাড়িতে তার ছেলে কোনো কারণে মারা গেছে, আমি সেটা নিয়ে আলোচনা করছি না, মারা গেছে। এবার সেই ঘরে সে থাকতে পারে না, সে ঘরে সে থাকতে পারছে না, কারণ ওর প্রতি রাতে স্বপ্ন দেখে, প্রতি রাতে জেগে ওঠে, মানে ডাকছে মা আসো আসো আসো। মানে যদি ওর কথা শুনে যদি কোনো কারণে দেখা গেল ঘুমের ঘরে যাচ্ছে, হয়তো ওর অ্যাক্সিডেন্ট হলো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে মাটা মারা গেল, মানে এরকম বহু তথ্য আছে। যদি মানে ঘুমের ঘরে যদি তোমাকে নারকেল চায়, তোমার ছেলের হয়তো একটা, মানে এগুলিকে কুসংস্কার বলা হয়, কিন্তু কিছু কিছু কেন এর যৌক্তিগত কোনো নেই, মানে এর যৌক্তিক নেই, মানে বিজ্ঞানে কি আছে, বিজ্ঞানে প্রামাণ্য আছে যে এটার জন্য এটা, এটার জন্য এটা হচ্ছে, কিন্তু এইসব দিক থেকে এর মানে আমি কিছু আমাকে যদি তুমি এসে বলো যে তুমি যে এই কথাগুলি বললে এটা কি, এটা আমাকে দেখাও, তাহলে আমি কি যুক্তিতে, তাহলে তোমাকে বলতে হবে যে তুমি আমার সাথে থাকো, তুমি আমার সাথে দিন কাটাও, সময় কাটাও, আমি তোমাকে দেখাতে পারবো। কিন্তু আমি যদি এখন এই মুহূর্তে যুক্তি দিয়ে সায়েন্টিফিক ভাবে আমি তো তোমাকে দেখাতে পারছি না, তার জন্য এর যৌক্তিক কিছু নেই। মানে এরকম হলে তখন দোষ কাটানোর জন্য আপনার কাছে আসতে হবে। এবার যখন এই ধরনের কোনো সমস্যা হয়, আমি যত পৃথিবীতে, আমি শুধু বলবো না বিদেশে হোক, আমি প্রচুর জায়গায় গেছি বাইরে, মানে এই ধরনের সমস্যা যদি কোনো বাড়িতে থাকে, তাহলে সে ধরো কেউ কাটাতে পারছে না, কোনো তান্ত্রিক, কোনো জ্যোতিষ কেউ কাটাতে পারছে না, সে কিছু হচ্ছে না। যত ভৌতিক, যত সমস্যা, যত কিছু হোক না কেন, আমি সেই সমস্যার সমাধান করব। যে বাড়িতে সুইসাইড করছে, থাকতে পারছে না, সেই ঘরটা সে বেচে দেবে, মানে বেচার আগে বা ভেঙে ফেলার আগে, অন্তত ভেঙে ফেললেও কিন্তু সেই সমস্যা কিন্তু যাবে না, ওই জায়গাটাকে আমি ঠিক করবো। বাস্তু সংস্কার দেখা গেলো একজন, তুমি দেখা গেলো তুমি এক্ষেত্রে বাস্তু যোগ্য করলে পরে, তুমি ধরো 22 তলা একটা বিল্ডিং আছে, 22 তলার মধ্যে 20 তলাতে এই ঘটনা ঘটেছে, কেউ মানে মারা গেছে, তো ওই 20 তলাটা তুমি যদি ঠিক করো, তাহলে পুরো ওই 22 তলা বিল্ডিং ভেঙে ফেলা সম্ভব নয়। তখন ওই 20 তলার মধ্যে ওই 20 তলাটাকে যেমন ঠিক করতে হবে, এবং ওই যে যত কাঠা নিয়ে, হয়তো 10 কাঠা 20 কাঠা নিয়ে যে তোমার জায়গাটা আছে, ওই জায়গাটাকেও ঠিক করতে হবে একদম। মানে এরকমই আমি একটা মানে কথা প্রসঙ্গে বলবো যে, মানে এরকম একটা কমপ্লেক্সে একজনের ফ্ল্যাটে এরকম একটা মৃত্যু হয়েছে, পরে দেখা গেল তার পাশের যে ফ্ল্যাটে তাদের একটা রমরমা ব্যবসা ছিল, কিন্তু হঠাৎ করে সেই ব্যবসাটা আস্তে আস্তে তুমি ফ্ল্যাটে আছো, তুমি মানে ফ্ল্যাট বাড়ি মানে শুধু যে তার ফ্ল্যাটটা নয়, পুরো কমপ্লেক্সটাই কিছুটা এফেক্টেড হয়। তুমি একটা কমপ্লেক্সে আছো, তো এবার কমপ্লেক্সটা হলো একটা, দেখো জমির উপরে, তো এখন তো কমপ্লেক্স হয়েছে, আগে তো এত ছিল না। তাহলে আমি জমির উপরে বাড়ি করলাম, আমি 1 তলা করি, 2 তলা করি, 10 তলা করি, 20 তলা করি, 30 তলা করি, কিন্তু জমির উপরে তো পিলারটা, আসল যে পিলারটা কোথায়, বাইরে না। তো এই যে জমির উপর তোমরা অনেকে আছো যারা কমপ্লেক্সে থাকো, তারা কমপ্লেক্সের মধ্যে দেখা গেলো 22 তলা, 25 তলা, 24 তলা বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং এর মধ্যে হয়তো টপ ফ্লোরে বা 20 তলায় বা 10 তলায়, 7 তলায়, যে কোনো ফ্লোরে জি থেকে একদম 25 ফ্লোর পর্যন্ত যে কোনো ফ্লোরে যদি কোনো অঘটন ঘটে যায়, এফেক্টেড সবাই হবে, সবাই। কেউ বুঝতে পারবে, কেউ বুঝতে পারবে না, হয়তো কেউ আজকে হবে, কেউ 6 মাস পরে হবে, কেউ 3 মাস পরে হবে, সেই বিজনেসে হোক,
সন্তানের পড়াশোনার দিক থেকে হোক, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হোক, বা কোনো মানে নেগেটিভ সোর্সে করুক, ভয় পাক, অ্যাক্সিডেন্ট, যে কোনো, তোমরা মিলিয়ে নাও, আমার কথা হবেই। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি, সেই ক্ষেত্রে যদি ওয়েস্ট বেঙ্গল WB এর মধ্যে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, বা বিদেশে বা ভিন রাজ্যে মানে অন্য রাজ্যে, তাহলে অন্তত একবার ওয়ান টাইম এই জয়দেব শাস্ত্রীর কথা মনে পড়ে। কারণ কি? কারণ আমার একমাত্র টিম, আমার একমাত্র 7 জনের 8 জনের টিম আছে যারা আমরা এই কাজটা করি, মানে এই কাজটা করি। মানে এটা কিন্তু সায়েন্টিফিক, এটা কিন্তু সায়েন্টিফিক ওয়েতে কিন্তু আমাদের অনেক গেজেট আছে, যে গেজেটগুলি যে তোমাদের প্রামাণ্য দিচ্ছে যে এই সমস্যাগুলি এখানে। আমার কাছে প্যারানর্মাল মানে সোসাইটির একটা ইসে চালাই তো আমি, তো সত্যি কথা বলতে এই যে পার্ট, এই পার্টটা একটা আলাদা পার্ট। এই পার্টটাও অনেক ব্রিজ আছে, ব্রিজ, যে ব্রিজে তুমি উঠলে, সেই ব্রিজে উঠলে অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আছে, ঠিক। মানে আমাদের কলকাতাতেই রয়েছে একটা ব্রিজ আছে যেটাতে মানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। অনেক অনেক মোড়, আমি নাম না বলছি না, অনেক মোড় আছে, অনেক মোড়, অনেক মোড় আছে, যে মোড়ে, যে মোড় মানে যে হয়তো রাস্তার মোড়ে ওখানে মানে আয়ে দিন মানে যে কোনো সময় কিছু না কিছু একটা অ্যাক্সিডেন্ট হবে। কেন হয়? এই যে অ্যাক্সিডেন্টগুলি যে হচ্ছে, এই অ্যাক্সিডেন্ট হওয়ার পিছনে তো কিছু রাজ আছে। এই সব ওখানেই কেন হবে? কিছু কিছু পুকুর আছে, যে পুকুরে শুধু মানে প্রতি বছর কেউ না কেউ মারা যায়। কিছু কিছু পাড়া আছে, পাড়া, কিছু কিছু পাড়া, ওই পাড়ায় কেউ না কেউ মারা। আমি যে পাড়ায় থাকি না, ওই পাড়ায় যখন আমি ছিলাম না, আমি থাকার আগে, অনেক আগে, আমাকে অনেক বলতো যে পুজো আসলে না কেউ না কেউ এখানে মারা যায়। তো আরেকটা ব্যাপার, কোনো পুকুর আছে, সেই পুকুরে দেখা যায় প্রতি বছর একজন কেউ ডুবে মারা যাচ্ছে। এইগুলি তো সায়েন্টিফিক, এগুলি তো একটা রিজন আছে কেন হয়। এখানে কি, এখানে খোঁজ পেয়েছে, সায়েন্টিস্ট খোঁজ পেয়েছে, ওখানে পায়নি তো। তো কিছু কিছু খোঁজ, কিছু কিছু জিনিসের পাওয়া যায় না, সেইগুলিকে ভাইব্রেশন, যে যেটা নিয়ে ঘাটে, আমরা এই বিষয়গুলি নিয়ে ঘাটাঘাটি করি। আমরা জানি যে সমস্যাটা কি করে কাটাতে হবে। আমাকে কেউ ডাকুক না ডাকুক, আমি যদি এই ধরনের কোনো সমস্যা শুনতে পাই, দেখতে পাই, জানতে পাই, তাহলে আমার মনে হয় যে আমি ওখানে গিয়ে সারিয়ে দিই। এবার দেখো, অনেক সময় তুমি যদি ঈশ্বরকেও না ডাকো না, সেই ঈশ্বর কিন্তু তোমাকে সেই কাজটা করবে। অনেক সময় আমাদের না ডাকলে হয়তো আমরা আগ বাড়িয়ে যাই না। কেন আমরা যাই না? কেন আমাদের সেই রেসপেক্ট, সেই সম্মানটা তখন থাকবে না যখন আমি আগ বাড়িয়ে ওখানে যাব ঠিক করার জন্য। কারণ কিছু কিছু জিনিস, ধরো তোমার কমপ্লেক্স, তোমার বাড়িতে ঘটনাটা ঘটেছে, এবার আমি যদি আমি দেখো একটা, এটা না অনেক সময় দেখা গেলো তোমার বাড়িতে একটা পোষ্য আছে, তোমার বাড়িতে একটা কুকুর আছে, সেই কুকুরটা মারা গেল। এবার তুমি কুকুরটাকে খুব ভালোবাসো, আমিও ভালোবাসি, সবাই ভালোবাসে, জীব জন্তু, জন্তু জানোয়ারকে কে না ভালোবাসে। কিছু কিছু জন্তু আছে, যেমন ধরো মানে মানে বাঘ, সিংহ, যেগুলি খুব একটা হিংস্র, সেগুলি তো আমাদের পোষ্য নয়। আমাদের পোষ্য কি? গরু, ছাগল, কুকুর, এগুলি তো পাখি। তো এই যে কুকুর, অনেক সময় ম্যাক্সিমাম বাড়িতে কুকুরের প্রতি একটা টান থাকে, ভালোবাসে, আমিও বাসি, তোমরাও বাসো। এবার অনেকে আছে সেই কুকুরটা যদি মারা যায়, তাহলে সে মানে আর থাকতে পারে না, তার মায়াতে সে বাড়িতেই সেই কুকুরের সমাধি দিয়ে দেয়। অনেকে আছে দেয়, আমারও জানা অনেকে আছে, দিয়েছে। এটা যে কত বড় ভুল করে ফেলে মারাত্মকভাবে, যে ধারণার বাইরে, কিন্তু সে হয়তো বুঝতে পারছে না। তার ভালোবাসার জন্য কি হবে, আমার বাড়ির এক কোনায় পুঁতে রেখেছি, ওটা পুঁতে রেখেছি, মাটি হয়ে যাবে, কি হবে? আরে বাবা, ওই বাড়িটাই দোষ হয়ে গেল। ওই বাড়িতে আর জীবনে উন্নতি হবে না, ওই বাড়িতে অশান্তি, ওই বাড়িতে কেউ না কেউ মারা যাবে ওই বাড়িতে, এবং ওই বাড়িতে কারো না কারো একটা অ্যাক্সিডেন্ট হবে, ওই বাড়িতে কিছু না কিছু ঝামেলা হবে, ওই বাড়িতে কিছু না কিছু এমন সমস্যা দেখা দেবে যেটা মানুষ মানে কি বলবো, মানে মানুষ দেখেও লজ্জা পাবে। ওই বাড়িতে সমস্যা, আর্থিক অনটন লেগেই থাকবে, এবং মানসিক শান্তি পাবে না, কারোর সাথে মিল হবে না। এবার দেখা গেল, এই যে আমার কথা শুনে দেখা গেল তুমি ওই পোষ্যটাকে ওখান থেকে খুঁড়ে ফেলে তুমি ফেলে দিলে, কিন্তু দোষটা কিন্তু তোমার থেকে যাবে। এবার ওই দোষটা কে খণ্ডন করবে? ওই দোষগুলি আমরা খণ্ডন করি। এই যে আগেকার দিনে
আমার অনেক জায়গা ছিল, আমি বাড়ির মালিক, আমাকে ওই জায়গার একটা কোণে পুঁতে রেখে দিয়েছে। কিন্তু ওই যে পুঁতে রেখে দেয়, আরে তাহলে তুমি কেন ভাবো না তাহলে এই শ্মশান কেন আলাদা করেছে? শ্মশানে তো মানুষ বাস করতে পারতো ঘর বাড়ি বানিয়ে, কবরস্থান কেন মানে আলাদা করে? কবরে কেউ বাস করছে, ওটা একটা আলাদা পার্ট, একটা আলাদা জায়গা। এবার আরেকটা ব্যাপার বলবো যে অনেক সময় ছোট বাচ্চা নিয়ে তো ঘুরতে যায়, তো আমি এরকম আমার এক আত্মীয়কে দেখেছি যে ছোটবেলায় তাকে নিয়ে ঘুরতে যাওয়া হয়েছিল, অনেক বছর আগের কথা বলছি। তারপরে সে যে এমন অসুস্থ হলো না, মানে এমন সর্দি কাশি লাগলো, সেইটা একটা হাঁপানিতে টার্ন করলো এবং সেটাতে সে সারা মানে বেশ বড় অবধি ভুগেছে। তো এখানে কোনো ব্যাপার আছে যে নজরের ব্যাপার বা কিছু এরকম? নজর দোষ থাকে, তারপরে তোমার দেখা গেল সে এমন একটা জায়গায় মানে এমন একটা নেগেটিভ ভাইব্রেশন সে পেয়েছে, সেখান থেকে সে বেরোতেই পারছে না এবং অনেক সময় মারা যায়। এবং এক্ষেত্রে আপনার কাছে কি কোনো প্রোটেকশন পাওয়া যায়? একদম এইগুলি তো মানে এইগুলিই তো আসল জিনিস। দেখা গেল তুমি দেখো সামান্য তোমাকে একটা মানে এই সংক্রান্ত অনেক কিছু আপনার চেম্বারে আছে আমি শুনেছি। ধরো তুমি প্রেগন্যান্ট তো, এবার তুমি প্রেগন্যান্ট হলে বাবা মা ঠাকুমারা বলে না যে তুমি প্রেগন্যান্ট অবস্থায় বাইরে যাবে না, যেখানে সেখানে যাবে না, যা আসা খাবে না। এবার তুমি না শুনে তুমি প্রেগন্যান্ট অবস্থায় ঘুরতে চলে গেলে, ঘুরতে গিয়ে এমন একটা জায়গায় তুমি বসলে সেখানে নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, তুমি বাড়ি আসার 3 দিনের মধ্যে তোমার মিসক্যারেজ হয়ে গেল, তুমি বুঝতে পারলে না, এবার আর তোমার বাচ্চাই হচ্ছে না। মানে কিছু কিছু জিনিস জানো এইগুলি বলতে গেলে না আমার তো অনেক এক্সাম্পল আছে। আমার বাড়িতে তো এরকম সমস্যা প্রচুর আসে। তো আমি তোমাকে বলি যে মানে বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে এই সমস্যা দেখা গেল তোমার মানে বাড়িতে বাস্তুতে তুমি জানো না, তুমি ভাড়া ছিলে, ভালো ছিলে, যেই বাড়ি করলে অনেক কষ্ট করে, সেই বাড়িতে যাওয়ার পরেই সেই বাড়িতে অশান্তি, টাকা থাকে না, ঝামেলা, সেই বাড়িতে বাবা মার মধ্যে বনিবনা নেই, স্বামী স্ত্রীর মধ্যে নেই, কেউ না কেউ মারা গেল, অ্যাক্সিডেন্ট হলো। মানে আমি যে বাড়িতে থাকি, আমি যে বাড়িতে থাকি, এখন আমার কথা বলি, জয়দেব শাস্ত্রী যে বাড়িতে থাকে তুমি শুনে নেবে। দেখো আমি বিভিন্ন জায়গায় আমার চেম্বার, বিভিন্ন জায়গায় আমি থাকি। এবার আমার যেখানে আমি ম্যাক্সিমাম টাইম কাটাই সেই জায়গাটা হলো, একটা হলো অম্বিকানগর, তারপর একটা হলো তোমার খড়দা, একটা হলো তোমার ওই বারাসাত, তোমার একটা হলো তোমার তারাপীঠ, আর তোমার একটা তোমার হলো মধ্যমগ্রাম খুব কম সময়টা আমি কাটাই। তো মধ্যমগ্রাম যে বাড়িতে আমি থাকি সেই বাড়িতে আমার যখন ওই বাড়িটা আমি নিয়েছি, ওই বাড়ি আমি নেওয়ার আগে ভুতুরে বাড়ি ছিল, যে যেত বাড়িতে সে মারা যেত, যে যেত। তোমরা শুনবে, তোমরা মধ্যমগ্রাম সারদা পল্লী 51 কালীবাড়ি যাবে, বলবে কি এই বাড়িতে এনরা আসার আগে এই বাড়িটা কেমন ছিল। ধরো তোমরা যদি আমার কথাটা যদি বিশ্বাস না হয়, তোমরা যে কেউ মানে এই WBর মধ্যে সবাই শুনছো আমার কথা, এটা মিলিয়ে নেবে। এটা যদি প্রমাণ করতে পারো যে আমার এই কথাটা ভুল, তাহলে তোমরা যা বলবে আমি তাই করব, চ্যালেঞ্জ। শুধু তোমরা বাড়িতে গিয়ে তোমরা ওখানে গিয়ে পাড়ায় গিয়ে বলবে যে এই জয়দেব শাস্ত্রী যবে থেকে এসছে এখানে, তার আগে এই বাড়িটা কেমন ছিল। ওই বাড়িটা ছিল ভুতুরে বাড়ি, যে বাড়িটা কিনতে আসতো, যে বাড়িতে যেত সে মারা যেত। আজকে ওই বাড়িটা স্বর্গপুরী, আজকে ওই বাড়িটা স্বর্গপুরী, আজকে 51 কালীবাড়ি। ওটা কেন কি করে হলো, ঠিক এটা জানার জন্য অবশ্যই আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে আপনাদের যোগাযোগ করতে হবে এবং অস্বাভাবিক কিছু যখনই দেখবেন ইমিডিয়েটলি এসে কিন্তু আপনারা কনসালটেশন নেবেন। আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে আলাদা করে পড়াশোনা করেছেন, অতএব একেবারে ভয় পাবেন না। ইমিডিয়েটলি এসে যোগাযোগ করুন, একেবারে ভয়মুক্ত জীবনযাপন করুন, ভালো থাকুন। আর এই অনুষ্ঠানগুলো দেখতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন, 51 কালীবাড়ি মন্দির এবং অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। অশরীরী আত্মা নিয়ে এগুলি নিয়ে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীতে অনেক ভিডিও আছে, দেখবে। এবং তোমাদের এরকম ধরনের যে কোনো সমস্যা থাকলে কন্ট্যাক্ট করো। আমি এটুকু তোমায় বলি, সঠিক পথ দেখাবো, সঠিক সমাধানের রাস্তা বলে দেবো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীরাম। আজ সন্ধ্যা আরতির সময় ঢাকের তালে আপনাকে দেখা গেল যে খুব সুন্দরভাবে আপনি মাতৃ রসে সিঞ্চন হয়ে মানে একেবারে বিভোর হয়ে নাচছিলেন। সেটাকে আপনি জানেন, বুঝতে পেরেছিলেন?
মেন কথা শম্ভুদা, আমার ঢাকের আওয়াজ খুব ভালো লাগে, ঠিক আছে। আর শম্ভুদা যেদিন বাজাচ্ছিল আমি মনে হচ্ছে আমি কোনো দিকে আমি হারিয়ে গেছি মনে হচ্ছে, ঠিক আছে। তো আমি মানে পুজো দিকে ধ্যান আছে, আমি যদি চোখটা বন্ধ করি যদি আরও আনন্দ পাই, মানে আমার ভিতরে খুব কষ্ট হচ্ছিল, দুঃখ হচ্ছিল, আবার খুব আনন্দ হচ্ছিল, আমি নাচছিলাম। হ্যাঁ, তো আমি কোথাও হারিয়ে গেছিলাম মনে হচ্ছে। আর খুব মানে কি বলবো আমি বোঝাতে পারছি না, মানে ঢাকের আওয়াজ খুব ভালো লাগে। আমি যে কোথাও আমি হারিয়ে গেছি। আর আবার এদিকে দেখছি খুব মানে প্রথমবার দেখছি এরকম পুজো হতে, মানে আগে দেখেছি কিন্তু আরতি এরকম হয়েছে আমি প্রথমবার দেখলাম, তো খুবই আনন্দ হলো। আর ঢাকের আওয়াজটা আমার প্রচণ্ড ভালো লাগে, এটাই এই জন্য আমি একটু হারিয়ে গেছিলাম। আমি দেখলাম যদি হয় আমাদের কি আর নাচছিল না, আমি নিচে নাচি, সমুদ্র অত কষ্ট করে ঢাক বোঝাচ্ছিল তো ওই জন্যে। ঠিক, আসলে মায়ের সামনে যখন আরতি করা হয় সেটা এতটাই সবাইকে বিভোর করে দেয় যে তাদের মানে হিতাহিত জ্ঞানটা থাকে না, সেই কারণেই। আর এখানে মায়ের যে মূর্তি বা মাকে দর্শন করে কেমন লেগেছে আপনার? খুবই সুন্দর লেগে, খুবই ভালো লেগেছে। আমি মনে হচ্ছি সব ভিড়ের মধ্যে মনে হচ্ছে আমি হারিয়ে গেছি, মানে কোথাও আমি একা আছি মনে হচ্ছে, আমি নিজেই একা নাচছি মনে হচ্ছে, নিজে মগনে নাচছি, আমাদের কেউ দেখছে না, আমি মায়ের সামনে, মা আমাকে দেখছে, আমি মাকে দেখছি, ব্যাস আমি হারিয়ে গেছি। আপনার নামটা বলুন। দীপ চক্রবর্তী। আচ্ছা, কোথা থেকে এসেছে? আমি এসেছি খাওড়ার কাটলিয়া ঝাউতলা থেকে। বেশ, একাই এসেছেন আজকে? একাই এসেছি আজকে। আচ্ছা, কি কারণে আজকে এখানে আসা? দাদাকে আমি 2020 থেকেই দেখাই, হয়তো আমার বলার দাদা ছাড়া হয়তো আমার কিছুই নেই হয়তো, কারণ আমি আজকে দাঁড়িয়ে আছি শুধুমাত্র দাদার জন্যই। যেখানে কলকাতার বড় বড় এমন কোনো নার্সিংহোম নেই, ডাক্তাররা ফেল হয়ে গেছে, সেইখানে সেই মুহূর্তে আমি দাদার খোঁজ পাই টিভিতে, এইরকম অনুষ্ঠান দেখার পর, এখন কালীবাড়ি দেখার পর, তখন থেকে দাদার খোঁজ পাওয়ার পর আমি দক্ষিণেশ্বরে আসি। দক্ষিণেশ্বরে হওয়ার পর থেকে দাদাকে দেখাই আমি। এবার দাদা আমাকে আস্তে আস্তে পথটা দেখায়, কারণ আমাকে কোনো ডাক্তার 3 বছর ধরে আমার মা বাবা আমার জন্য অনেক কিছু করেছে, মানে ডাক্তারের পেছনে এত পয়সা খরচা করেছে। আমার পেটের প্রবলেম, মানে গ্যাস্ট্রিকের প্রবলেম, ডাক্তাররা ধরতে পারছিলেন না, মানে কলকাতার মাল্টি স্পেশালিস্ট সুপার স্পেশালিটি হসপিটাল ডাক্তার ফেল হয়ে গেছে। তো দাদা তারপর বললেন যে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট যে কাউন্সিলিং করাতে হয়, যে ডাক্তারের কাছে গেলে ভালো হয়, যে কোন স্টেপটা এগোলে ভালো হয়, সেই ডাক্তারের কাছে গেতে 2022-এ সেই পথটা আমি যখন নিলাম দাদার কথা শুনে, তখন আমি আস্তে আস্তে আর কিওর হচ্ছি আস্তে আস্তে, মানে আজ যে দাঁড়িয়ে আছি, মানে দাদা ছাড়া তো কিছুই নয়, কিছু বলতে পারবো না। এবার আর একটা কথা হচ্ছে, আজকে যেটার জন্য আসা বা আমি দাদাকে আমি দক্ষিণেশ্বর চেম্বারই দেখাই, যেটা হচ্ছে কারণ শুধু তো শরীর ভালো হলেই হবে না, কারণ কর্ম মানুষের জীবনে যদি না থাকে সেটা না বাঁচারই মতন। সেই কর্মে বা কেরিয়ারের রাস্তাটা ঠিক করার জন্যই এটাই এখন আমার কাছে মেন ফোকাস হয়ে এসেছে। সেই কারণে আবার দাদার কাছে আসা, দাদাকে আমার শারীরিক অসুস্থতা থেকে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ, এখন আপনার কাজকর্মের জায়গাটা নিয়ে ভাবছেন, সেটার জন্যই আপনার ভরসার জায়গা একদম দাদা। আচ্ছা, যতদিন বেঁচে থাকবো দাদার পাশেই, দাদা আমার পাশে থাকবে, এই কামনাই করি দাদার কাছে। কিভাবে একান্ন কালীবাড়ি মন্দিরের নাম আমি জানলেন? টিভিতে দেখেছি, টিভিতে দেখে আমি সেই প্রোগ্রাম দেখে একদিন এসেছিলাম, দেখা হয়নি, মঙ্গলবার ছিল, আমি আজকের এসেছি, এসে মানে অনেক ঝামেলা টামেলা করে এসেছি, মানে আসা পছন্দ করে না, কিন্তু আমি জোর করেই এসেছি, এসে আমার খুব মানে ভালো লেগেছে, আবার আমি যদি আসতে পারি এখানে। আর অনুষ্ঠানগুলো ফলো করেন কি? হ্যাঁ হ্যাঁ, আমি প্রত্যেকদিন দেখি, ওই অনুষ্ঠান দেখি বলে অনেকে বাড়ির লোকেরা রাগারাগি করে, কিন্তু আমি জয়টা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে আমার নাতিকে নিয়ে আমি দেখি। আচ্ছা, কেন অনুষ্ঠানগুলো এত কেন ভালো লাগে? আমার এই টোটকাগুলো বলে, আমি দু একটা মানে ভুলে যাই, অনেক সময় একটা করি, কিন্তু দেখেছি কাজ দেয়, এই জন্যই আমি এখানে এসেছি, আমার মন থেকে আমি এসেছি। আর কালকে আমার নাতির খুব জ্বর হয়েছিল, আমি বলছি বাবা যেন আমার নাতির জ্বর যদি ভালো হয়ে যায় তাহলে আমি সকালে আমি যাবো ওখানে, তা জ্বরটা ভালো হয়ে গেছে, আমি এই জন্যই এখানে এসেছি। এবং এটা মায়েরই ইচ্ছে, রাত্রিরে আমি দেখেছি যে বাবা মা আমার নাতি যেন সুস্থ হয়ে যায়, আমি সকালবেলা তাহলে আমি তোমার ওখানে যাব, দেখি তোমার কি মনের মধ্যে আছে, তা সত্যি তাই আমার নাতির জ্বর কমে গেছে, আমি জেনে এসেছি এখানে, এসে আমি সত্যি খুব শান্তি পেয়েছি আমি।